ভবিষ্যতের উদীয়মান শক্তি হচ্ছে চীন এবং রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র এখন অস্তাচলে, এবং সেই অস্তাচলে যাওয়া দেশের দালালি করছেন খলিলুর রহমান, এবং তারেক রহমান সাহেব সেটা বুঝতে পারছেন না। তারেক রহমান সাহেবকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দেই, তিনি যে তার অর্থমন্ত্রী বানিয়েছেন তাইওয়ান, মিস্টার তাইওয়ান আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি তাইওয়ানের কাছ থেকে $10 লক্ষ ঘুষ নিয়েছিলেন 2004 সালে। চীন কিন্তু সেটা ভুলে যায়নি, এবং সেরকম একজন বিতর্কিত ব্যক্তিকে অর্থমন্ত্রী বানিয়ে বাংলাদেশ সরকার তার পররাষ্ট্র নীতির কে কফিনে একটা পেরেক গেঁথে দিয়েছে। একটা পেরেক হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, আর একটা পেরেক হচ্ছে খলিলুর রহমান। কিন্তু তারেক রহমান সরকার কোনো ভ্রুক্ষেপ করছেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। কিন্তু তারা যদি ইগনোর করে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র, 7th ফ্লিট, এরা আমাদের রক্ষা করবে। দেখলেন না মধ্যপ্রাচ্যে 5th ফ্লিটের কি অবস্থা? ইরানের কাছে মার খেয়ে শেষ হয়ে গেছে। চীন তো যুদ্ধে নামেই নেই। চীন নামলে মার্কিন যুক্তরাষ্ট্র নেভি বলেন, এয়ারফোর্স বলেন, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এটা বাংলাদেশকে মনে রাখতে হবে। সুতরাং বহুমুখিতাই করতে হবে বাংলাদেশের দাবার ছকের প্রধান খেলা। এর বাইরে চলে আসলে আপনি চীনকে অখুশি করে, ইরানকে অখুশি করে বাংলাদেশ যে এখন পররাষ্ট্রনীতি অবলম্বন করেছেন, এটা বাংলাদেশের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সব ধরনের বিপর্যয় টেনে আনবে বলে আমি বিশ্বাস করি। আজকে যে কথা আমি বলতে যাচ্ছি, যে ইরান যুদ্ধে বাংলাদেশের উপর একটা মহা বিপর্যয় নেমে আসতে পারে, আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য এটা কিন্তু তেলের দাম বৃদ্ধি বা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি ওয়ার্কারদের দেশে ফেরত আসা জড়িত অর্থনৈতিক বিপর্যয়ের কথা আমি বলছি না। আমি যেটা বলছি সেটা একটা মারাত্মক ব্যাপার, একটা ভীষণ দরকারি ব্যাপার, যেটা বাংলাদেশের অস্তিত্বের উপরে একটা বিরাট হুমকি চলে আসছে। বাংলাদেশ একটা সমৃদ্ধিশালী একটা ডেভেলপিং কান্ট্রির যে রোল বাংলাদেশের আমরা যা আশা করি, সেখানে একটা বিপর্যয় দেখতে পাচ্ছি আমি। এবং এই বিপর্যয়ের জন্য ইরান যুদ্ধ পরোক্ষভাবে দায়ী, আর প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশ যে পররাষ্ট্রনীতি অবলম্বন করে চলছে, মার্কিন তোষণ তথা পরোক্ষভাবে ইসরায়েলি তোষণ, সেটা বাংলাদেশের জন্য খুবই একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যাবে। এর দাম দিতে হবে বাংলাদেশের এই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে। সাম্প্রতিক 3টা ঘটনা ঘটেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের প্রশ্ন ও মতামত আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সাম্প্রতিক 3টা ঘটনা ঘটেছে। ইউনাইটেড আরব এমিরেট বা আরব এমিরেতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা চিঠি দিয়েছেন, এবং ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরানের অসন্তোষ প্রকাশ, এবং রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের চিঠি লেখা, এবং সে চিঠির মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উত্তর দেয়নি। আমরা রাশিয়ার থেকে আমরা তেল আমদানি করতে পারবো কিনা, সেটা ডক্টর ইউনূসের নতজানু পররাষ্ট্র নীতি, যেটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইসরায়েলকে খুশি করার জন্য ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি একটা বসংবত চুক্তি সাইন করেছে বাংলাদেশ। তৎকালীন ইউনূস সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন মার্কিনপন্থী ডক্টর খলিলুর রহমান, এবং সেই খলিলুর রহমান দুর্ভাগ্যবশত এখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি যে খলিলুর রহমান ইউনূস সরকারের আমলে যে ঘটনাটা ঘটিয়েছিলেন সেটার জের বাংলাদেশকে টানতে হবে।
কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে সে চুক্তি অনুযায়ী বাংলাদেশ, রাশিয়া, চীন বা অন্য কোনো দেশের কাছে কোনো জিনিস কেনার আগে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। রাশিয়ার তেল কিনতেও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে এবং সে মর্মে একটা চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠির মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উত্তর দেয়নি। এই ঘটনাগুলো একসঙ্গে দেখলে মনে হয় বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি সুস্পষ্ট দিক নির্দেশনা, তাদের যেটা কৌশলগত স্বায়ত্ত শাসন এবং সামঞ্জস্যপূর্ণ অবস্থানের বিপরীতে একটা পররাষ্ট্রনীতি বাংলাদেশ সরকার চালাচ্ছে। ব্যাপারটা সহজ ভাষায় বলতে গেলে এটাই বোঝায় যে বাংলাদেশ তার কৌশলগত স্বায়ত্ত শাসন হারিয়েছে এবং অসামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্র নীতি অবলম্বন করেছেন ডক্টর ইউনূস সরকার, এবং কমন ব্যক্তি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। তিনি ইউনূস সরকারের আমলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন, এবং তারেক রহমানের সরকার এ ব্যাপারে নির্বিকার। তারা বুঝতে পারছেন না মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে চীনকে অখুশি করতে গেলেই কিন্তু বাংলাদেশ মহা বিপর্যয়ে পড়বে। বাংলাদেশ যদি শুধু মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় গ্রাহক, তাকে খুশি রাখতে হবে, কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্ট প্রজেক্টে যে বহু 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 বিলিয়ন ডলার চীন এখানে ইনভেস্ট করেছে এবং করবে, সেটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের নাবিশ্বাস উঠবে। এই ব্যাপারে তারেক রহমান সরকার এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রথমত ইউএইর কাছে চিঠি পাঠালেন, সেখানে বলা হলো আঞ্চলিক যুদ্ধ, মানে ইরান এর উপরে যে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করেছে, ইউএই যেখানে আমেরিকার পক্ষে, এই যুদ্ধ পরিস্থিতিতে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার, যে আপনাদের দেশ যুদ্ধ করছে, আমরা সংহতি প্রকাশ করছি। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা হচ্ছে না। যখন ভারসাম্য রক্ষা করা হয় না তখন তা প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের মতো একটা ছোট অর্থনীতির দেশের জন্য বহুমুখী মাল্টি অ্যালাইনমেন্ট পররাষ্ট্রনীতি অপরিহার্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোনো একটা পক্ষকে খুশি করার জন্য অন্য পক্ষের সঙ্গে দূরত্ব তৈরি করছে বাংলাদেশ সরকার। দ্বিতীয়ত, ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরানের প্রকাশ্য অসন্তোষ একটি গুরুতর কূটনৈতিক ব্যর্থতা। বাংলাদেশে ইরানের যে রাষ্ট্রদূত, তার অফিস থেকে ব্যাপারে একটা চিঠি দেওয়া হয়েছে, যেটা প্রথম আলোতে বের হয়েছে 1 তারিখে। ইরানের রাষ্ট্রদূত স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের বিবৃতি তাদেরকে কষ্ট দিয়েছে এবং তারা আশা করেছিল আগ্রাসনের নিন্দা করবে ঢাকা। মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যে আগ্রাসন করেছে ইরানের উপরে, তার কোনো নিন্দা করেনি তারেক রহমানের সরকার। এখানে সমস্যা দুটি। একদিকে বিবৃতিটি এতই অস্পষ্ট বা এক পেশে ছিল যে একটি দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রকে অসন্তুষ্ট করেছে। ইরান বাংলাদেশের উপর অসন্তুষ্ট হয়েছে। অন্যদিকে এটি দেখায় যে বাংলাদেশ স্বাধীনভাবে তার অবস্থান নির্ধারণ করতে পারছে না, বরং বড় শক্তিগুলোর চাপ বা ভয়ে ভারসাম্যহীন সিদ্ধান্ত নিচ্ছে। মুসলিম বিশ্বের 2 গুরুত্বপূর্ণ দেশের মধ্যে এমন অবস্থান বাংলাদেশের ইমেজকে ক্ষুণ্ণ করেছে। যে পৃথিবীতে আর কোনো শক্তি, পরাশক্তি আছে যাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা উচিত, ভালো সম্পর্ক দরকার, এবং মুসলিম বিশ্বের ইরানের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকা দরকার, এটা তারেক রহমানের সরকার বেমালুম ভুলে বসে আছে। তৃতীয়ত,
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাওয়া এবং তার জবাব না পাওয়া, এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে দুর্বল দিকটি তুলে ধরল। একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে জ্বালানি নিরাপত্তার মতো জাতীয় স্বার্থের ইস্যুতে অন্য একটি দেশের অনুমতির অপেক্ষায় থাকা লজ্জাজনক, কূটনৈতিক পরাধীনতারও প্রমাণ। বাংলাদেশের জ্বালানি সংকট গভীর, কিন্তু তার সমাধান যদি ওয়াশিংটন দেয়, ওয়াশিংটনের নো অবজেকশনের উপর নির্ভরশীল হয়, তাহলে পররাষ্ট্রনীতির স্বাধীনতা কোথায়? এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠান্ডা থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, যেখানে চীন রাশিয়া অক্ষের সঙ্গে ভারসাম্য রক্ষা করা যেত। সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি মনে হয় একটা প্রতিক্রিয়াশীল, রিঅ্যাকশনারি এবং সক্রিয়, কৌশলগত, প্রোঅ্যাক্টিভ এন্ড স্ট্র্যাটেজিক নয়। আমাদের একটা প্রোঅ্যাক্টিভ এন্ড স্ট্র্যাটেজিক বা সক্রিয় ও কৌশলগত পররাষ্ট্রনীতি দরকার। বাংলাদেশ একটা রিঅ্যাকশনারি, ধামা ধরা, কোমর ভাঙা, নত জানু পররাষ্ট্র নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে চলছে, চীন এবং রাশিয়াকে অবজ্ঞা করে। বাংলাদেশ ফার্স্ট বা অর্থনীতি ভিত্তিক পররাষ্ট্র নীতির কথা বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে বড় শক্তিগুলোর মধ্যে দোদুল্যমান অবস্থান, এক পেশে সংহতি প্রকাশ ও জাতীয় স্বার্থের চেয়ে বাইরের চাপকে প্রাধান্য দেয়া। জনাব তারেক রহমান, আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, আমার একটা থিওরির ব্যাপারে আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে বলছি। বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিক পর্যালোচক যা মনে করেন, সেটা আমি এক কথা সংক্ষিপ্ত ভাবে বলছি। সব দেশের পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র সম্পর্ক এবং যত যুদ্ধ পৃথিবীতে হয়েছে এবং হবে, সবগুলোর মূলে রয়েছে অর্থনৈতিক কারণ, এবং সবগুলো মূলত বলা যায় বাণিজ্যিক যুদ্ধ। সিম্পলিফাই করলে বলা যায় অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স, সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ। বাণিজ্য যুদ্ধের টিকে থাকতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে যে গোপনে গোপনে চুক্তি করলেন, সেটা মির্জাফরি করেছেন দেশের সঙ্গে, বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন এজেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য তার বিচার হওয়া উচিত, এবং ডক্টর খলিলুর রহমান সেই ষড়যন্ত্রের অংশীদার হিসাবে তাকেও বিচারের আওতায় আনা উচিত। কিন্তু খলিলুর রহমান, ইউনূস সাহেব তো নেই, খলিলুর রহমান তার কাজ পূর্ণোদ্যমে চালিয়ে যাচ্ছেন, এবং তারেক রহমান সাহেব বুঝতে পারছেন না, মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপালে তো বাংলাদেশ বিপদে পড়বে। তবে চীনকে যদি খেপান, বাংলাদেশ মহাবিপদে পড়বে, মহাবিপর্যয়ে পড়বে, আবার সেই তলানিবিহীন অবস্থায় চলে যাবেন। বাস্কেট হয়ে যাবে, কেস হয়ে যাবে বাংলাদেশ, যদি চীনের সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক নষ্ট হয়। চীন এবং ইরানকে অখুশি করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পরোক্ষভাবে ইসরায়েলকে সন্তুষ্ট করার যে নীতি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, সেটা আত্মঘাতী একটা বিরাট বিপর্যয়ের সম্মুখীন করছে বাংলাদেশকে। সুতরাং আঞ্চলিক শক্তি ইউএই কে খুশি করার চেষ্টা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে বাংলাদেশ তেল কিনবে কিনা অনুমতি ভিক্ষার যে চিঠি দিয়েছে বাংলাদেশ, সে চিঠির জবাবও দিচ্ছে না। এই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি। এটা হচ্ছে হঠকারিতা, এবং এর ফল হচ্ছে বিপর্যয়। এই ধরনের পররাষ্ট্র নীতি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারবে না। প্রয়োজন স্পষ্ট নীতি, সব অংশীদারের সঙ্গে সম্মানজনক সম্পর্ক, এবং সর্বোপরি স্বার্থের ভিত্তিতে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সাহস দরকার, যেটা জিয়াউর রহমানের ছিল, আংশিকভাবে শেখ মুজিবুর রহমানেরও ছিল, হোসেন মোহাম্মদ এরশাদেরও ছিল, খালেদা জিয়ারও ছিল, এমনকি শেখ হাসিনারও ছিল। কিন্তু বর্তমান সরকার অধিষ্ঠিত, তাদের স্বার্থের ভিত্তিতে স্বাধীন সিদ্ধান্ত নেয়ার পররাষ্ট্রনীতিতে,
সিদ্ধান্ত নেওয়ার মতো সাহসও নেই, বুদ্ধিও নেই। বাংলাদেশ কূটনৈতিক দাবার ছকে মহা বিপদে রয়েছে। ঝুঁকি নিয়ে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি চালাচ্ছে। আমি বিএনপি সরকারের সমর্থন করেই এই কথাগুলো বলছি। অনেকে বলবেন আগে বললেন না কেন? বিএনপি যখন বিপদে তখন বলছেন আগে বললেন না কেন? আমি আগেই বলছি। এর প্রতিক্রিয়া দেখতে পাবেন 6 মাস 1 বছরের ভেতরেই। চীন যখন থাপ্পড় মারবে, চীনের থাপ্পড় খেয়ে কিন্তু শেখ হাসিনাকে চলে যেতে হলো 3 সপ্তাহের ভেতরে। জুলাই মাসের 9 তারিখে ফিরে 7 তারিখে 8 তারিখে ফিরে আসলো, অগাস্টের 5 তারিখে চলে যেতে হলো, 1 মাসের কম সময়। চীনকে খেপিয়ে কিন্তু বাংলাদেশে কোনো সরকার টিকে থাকতে পারবে না। এটাই আপনাদের মূল মন্ত্র হওয়া উচিত। Come what may, we must appease China. যাই হওয়ার হবে, আমরা চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবো আমাদের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে, শান্তির স্বার্থে। যেখানে ইরানকে আক্রমণ করছে, সেই ইরানের শত্রুদের সঙ্গে মিত্রতা করে বাংলাদেশ একটা মহা বিপর্যয়ে ঠেলে দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ দিক হলো বহুমুখিতা বা মাল্টি অ্যালাইনমেন্ট, যেটা শেখ মুজিবুর রহমানও চেষ্টা করেছিলেন, যেটা 16 কলা পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান। সেই সম্পর্ক আমাদের, সে ধরনের একটা পররাষ্ট্র নীতি আমাদের দরকার। খালেদা জিয়া 2004 সালেই ভুল করলেন, এই তাইওয়ানের ভিসা অফিস খুলতে দিলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। খালেদা জিয়া জানলেনও না, কিছু করলেনও না, করতেও পারলেন না। তার দাম দিতে হলো খালেদা সরকারকে। 17-18 বছর তারা নির্বাসনে। তারেক রহমান যদি ভুলের পুনরাবৃত্তি করেন, তার রাজনীতি শেষ হয়ে যাবে, বিএনপির রাজনীতি চিরকালের জন্য শেষ হয়ে যাবে। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নেই, এই নীতি বাংলাদেশকে ছোট দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত স্বায়ত্ত শাসন, স্ট্র্যাটেজিক অটোনমি দিয়েছিল। সাম্প্রতিককালে হাসিনা ও পরবর্তী সরকারগুলোর অধীনে এই বহুমুখিতা আরো স্পষ্ট, বাস্তবমুখী হয়ে উঠছিল। কিন্তু তারেক রহমান সাহেব এবং তার আগে ডক্টর ইউনূস সেই পলিসি থেকে সরে আসলেন, এবং হাসিনাও শেষ দিকে সরে আসলো। ভারতকে খুশি করতে গিয়ে সে চীনকে হারালো। ঐতিহাসিক ভিত্তি বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি, সকলের প্রতি বন্ধুত্ব, নন অ্যালাইনমেন্ট, সেটা ছিল বাংলাদেশের পলিসি। শেখ মুজিব বলেছিলেন বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, অর্থাৎ শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নীতিকে আরো বাস্তববাদী ও বহুমুখী করে তোলেন। যেটা বললাম, তিনি জাতিসংঘে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে স্বাধীন, অটল এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বর্ণনা করেন। জিয়ার আমলে বহুমুখী কূটনীতি, মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি জোরদার হয়। সার্ক গঠন করা, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা। এমনকি ইরান ইরাক যুদ্ধের সময় জিয়াউর রহমান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দুর্ভাগ্যবশত তিনি খুব তাড়াতাড়ি তাকে পৃথিবী থেকে চলে যেতে হল, তিনি শাহাদত বরণ করেন। নইলে ইরাক ইরান যুদ্ধে তিনি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ইকোনমিক ডিপ্লোম্যাসি বা জলবায়ু সংক্রান্ত কূটনীতির দিকে আমাদের নজর রাখতে হবে। তবে এক কেন্দ্রিকতা, যেটা হাসিনা আমলে শুরু হলো ভারত কেন্দ্রিক, সেটা কিন্তু বহুমুখিতাকে সাময়িকভাবে সংকুচিত করে। বর্তমান প্রেক্ষাপটে 2024 সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার 360 ডিগ্রি কূটনীতি ঘোষণা করে বহুমুখিতাকে পুনরুজ্জীবিতের নামে অতি আমেরিকা নির্ভরশীল হয়ে পড়ে। ফেব্রুয়ারি 2026 নির্বাচনের আগে, যেটা বললাম, নির্বাচন হলো 12 তারিখে। 9 তারিখে ডক্টর ইউনূস খলিলুর রহমানকে নিয়ে তাড়াহুড়ো করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অসম
বাণিজ্যিক চুক্তি করলেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 15টা বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলা আমদানি করবে, কৃষিজাত পণ্য আমদানি করবে, তেল আমদানি করবে, এবং অন্য কোনো তৃতীয় দেশের সঙ্গে এই সমস্ত জিনিস আমদানি করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। আমি তারেক রহমান সরকারকে বলছি, অবিলম্বে আপনাদের যে পররাষ্ট্র নীতি যেটা ডক্টর ইউনূস শুরু করলেন, সেই নীতি বহাল রেখে, সেই ব্যক্তিকে পররাষ্ট্র মন্ত্রী রেখে আপনার সরকার তথা বাংলাদেশ বিপর্যয়ে পড়তে যাচ্ছে না, মহা বিপর্যয়ে পড়বে, মহাবিপদে পড়বে। এই সংকেত দিচ্ছি আমি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাচ্ছি আপনাকে, 10 নম্বর মহাবিপদ সংকেত। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে এই অনুরোধটা আপনাকে করছি যে আপনার পররাষ্ট্র নীতি বদলান, পররাষ্ট্র মন্ত্রীকে সরান এবং অর্থমন্ত্রীকে সরান যদি চীনকে নারাজ করতে না চান। চীন নারাজ হলে আপনার সরকার পড়ে যাবে, বাংলাদেশ বিপর্যয়ে পড়বে। একটা ভারসাম্য রাখতে হবে। এখন মধ্যম শক্তিদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ইটালি প্রভৃতি দেশের সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যে নতুন অংশীদারিত্ব গ্রহণ করতে হবে। অর্থনৈতিক ও জলবায়ু কেন্দ্রিকতা অবলম্বন করতে হবে। রপ্তানি বাজার বৈচিত্র্যকরণ, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু অর্থায়ন এগুলো করতে হবে। শুধু আমরা গার্মেন্ট রপ্তানি করব আর বিদেশ থেকে আমাদের বাঙালি ভাইরা বোনরা রেমিটেন্স পাঠাবেন, তাতেই বাংলাদেশ শনৈ শনৈ করে উন্নতির শিখরে চলে যাবে। প্রফেসর রহমান সোবহান যেটা বলেছিলেন, দর্জিগিরি করে কোনো দেশ উন্নত হয় না। দর্জিগিরি বন্ধ করতে হবে। মানুষের জন্য জামা কাপড় বানিয়ে দেবেন, আর বিদেশে গিয়ে কামলা খেটে তারা টাকা পাঠাবে এবং ওখানে কোনো গন্ডগোল হলেই তাদেরকে দেশে চলে আসতে হবে। এর চাইতে ঠুনকো পররাষ্ট্র নীতি হতে পারে না। এবং এদিকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দৃষ্টি নেই। ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক থাকলেও সেটাকে রিসেট করতে হবে। ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, থাকতে পারে না। আমরা সমান অধিকার নিয়ে থাকব। এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ যেদিকে যাচ্ছিল উন্নতির দিকে, সেদিকে আমাদের যেতে হবে। এবং রাশিয়ার সঙ্গে আমাদের নিরাপত্তা চুক্তি করতে হবে। জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়ার সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে তাল মিলিয়ে যদি বাংলাদেশ চলে এবং মধ্যপ্রাচ্যের রিঅ্যাকশনারি দেশগুলো আছে, ইউএই এবং সৌদি আরব, বাহরাইন, কুয়েত, এদের সঙ্গে সখ্যতা বৃদ্ধি করলে যদি বাংলাদেশ মনে করে সেখানে বাংলাদেশি ওয়ার্কাররা কাজ করে, সৌদি আরবের সঙ্গে, ইউএইর সঙ্গে, বাহরাইনের সঙ্গে, কুয়েতের সঙ্গে একটু সম্পর্কটা ভালো রাখি, সেটা হচ্ছে দাস প্রথা, এক ধরনের দাসত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএইর চিঠি দিয়ে যে সংহতি প্রকাশ করলেন যুদ্ধের জন্য, সেটা খুবই আপত্তিকর। আমি রিপিট করে বলছি, ইরান মুসলিম ভ্রাতৃত্বের ইস্যুতে সংবেদনশীল। বাংলাদেশ থেকে যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি শিয়াদেরকে কাফের ঘোষণা করতে হবে, এই ধরনের অপপ্রচার চলছে, সেদিকেও সরকারের তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া উচিত। বাক স্বাধীনতা মানে এই না যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। সুতরাং বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, চীন, এই যে সম্পর্কগুলো রয়েছে, সেখানে বাংলাদেশ একটা খুবই স্ট্র্যাটেজিক, খুবই একটা কূটনৈতিক ভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তা না করে, যেমন পাকিস্তান করেছিল 1971 সালে, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন সেটা পাকিস্তান করেছিল 1971 সালে যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলছিল। সে ধরনের একটা রোল বাংলাদেশ করতে পারে। ভারত এবং চীনের ভেতরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে বাংলাদেশ ভালো রোল প্লে করতে পারে। তাই বলে ইরান যখন বিপর্যয়ে, ইরানের যারা শত্রু, তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। চীন যে কত বড় শক্তি, কত বড় অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, সেটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আমার চেয়ে ঢের ভালো জানেন।
কিন্তু তারা যদি ইগনোর করে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র, 7th ফ্লিট এরা আমাদের রক্ষা করবে, দেখলেন না মধ্যপ্রাচ্যে 5th ফ্লিটের কি অবস্থা? ইরানের কাছে মার খেয়ে শেষ হয়ে গেছে। চীন তো যুদ্ধে নামেই নেই। চীন নামলে মার্কিন যুক্তরাষ্ট্র নেভি বলেন, এয়ারফোর্স বলেন, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এটা